আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্লোগান নিয়ে আত্মপ্রকাশ করেছে আলোচিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামকে আহ্বায়ক এবং সদস্য সচিব হিসেবে আক্তার হোসেন সহ 151 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা হয়েছে। মানিক মিয়া এভিনিউতে সন্ধ্যায় এই রাজনৈতিক দলের ঘোষণা দেন দলটির সদস্য সচিব। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ, জুলাই গণঅভ্যুত্থানের জন আকাঙ্ক্ষার বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে এই দলটি কাজ করবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। খামারবাড়ি থেকে মানিক মিয়া এভিনিউর দুপাশের রাস্তা কানায় কানায় পূর্ণ। 24-এর গণঅভ্যুত্থানের নেতৃত্বে থাকা ছাত্রদের এই দলটির আত্মপ্রকাশের প্রথম দিনেই বিপুল জনতার উপস্থিতি ছিল এলাকা জুড়ে। উচ্ছ্বাস স্লোগানে তারা স্মরণ করে জুলাই আগস্টের বিপ্লবী দিনগুলোকে। জাতীয় নাগরিক পার্টি এনপিপিকে রাজনৈতিক দল হিসেবে ঘোষণা দেওয়া হয় সন্ধ্যায়, যেখানে আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে আব্দুল হান্নান মাসুদকে রাখা হয়েছে। দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশপন্থী রাজনীতির সূচনা তারা করবেন, যার মাধ্যমে নতজানু পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ করা হবে। আজকে সেই বিকল্পের জায়গা থেকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। আমরা মনে করি বাংলাদেশে যে বিভাজনের রাজনীতি তৈরি করে বাংলাদেশের জনগণকে দুর্বল করে রেখে রাষ্ট্রকে দুর্বল করে রাখার যে ষড়যন্ত্র তৈরি হয়েছিল, সেই ষড়যন্ত্র আমরা জুলাই গণ অভ্যুত্থানে সকলের ঐক্যের মাধ্যমে ভেঙে দিয়েছি। আমরা আজকের এই মঞ্চ থেকে শপথ করতে চাই যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। আখতার হোসেন বলেন, বৈষম্যহীন রাষ্ট্রে সবার সমান অধিকার নিশ্চিত করতে কাজ করবেন তারা। আর হাসনাত বলেন, পরিবারতন্ত্রের কবর রচিত করতে তাদের লড়াই চলবে। বাংলাদেশে যারা গণহত্যা চালিয়েছে, এই তরুণরা যেন তাদের নেতৃত্বে এই বাংলার জমিনে সেই খুনি গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তাদের দোসরদের বিচার করতে সক্ষম হয়। সার্জিস আলম ছোট দলগুলোকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান। আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে কেন্দ্র থেকে ওই একদম গ্রাম পর্যন্ত, রুট পর্যন্ত যেন নিজেদের ভিতরে সুস্থ একটি প্রতিযোগিতা হয়। দয়া করে যেন আমরা কাউকে প্রতিপক্ষ না মনে করি। আমরা যদি যারা বড় রাজনৈতিক দল রয়েছি ছোটদেরকে ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে না দেই, তাহলে আমাদের মধ্যে ধীরে ধীরে এমন একটি মানসিকতা আসবে, যেই মানসিকতা হয়তো আমাদেরকে ধীরে ধীরে একটি স্বৈরাচারী আচরণের দিকে নিয়ে যেতে পারে। দুপুর থেকে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে ঢাকা এবং এর বাইরের অসংখ্য নেতাকর্মীরা অংশ নেন। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। জনগণের আকাঙ্ক্ষা বুঝে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে কাজ করার আহ্বান জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে অতিথি হিসেবে এসে এমন মন্তব্য করেন বিএনপি, জামায়াতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আর নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির হাত ধরেই দেশের রাজনীতির পরিবর্তন হবে বলে আশা প্রকাশ করেন দলটির নেতাকর্মীরা। আপেল শাহরিয়ারের রিপোর্ট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মিছিল গিয়ে মিশেছে মানিক মিয়া এভিনিউয়ে। ব্যানার আর ফেস্টুন নিয়ে বাদ্যের তালে তালে এই উচ্ছ্বাস নতুন দল গড়ার। নতুন দল আত্মপ্রকাশ উপলক্ষে তারুণ্যের এ শোডাউন। জুলাই অভ্যুত্থান থেকে এইখানে আসা, এই যে 6 মাসের একটা জার্নি বলতে পারেন, আজকে আমাদের ঈদের দিন। একটা ইতিহাসে সাক্ষী হওয়ার জন্য আসছে আর কি। নতুনরা না আসলে কিভাবে হবে? পুরনোদের তো আমরা দেখেছি, তাদেরকে দিয়ে তো আমরা খুব বেশি কিছু পাই নাই। বেশ কয়েকদিনের আলোচনা আর অপেক্ষার পর অবশেষে আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। এই অনুষ্ঠানে যোগ দিতে এসে নেতাকর্মীরা ভরসা রাখতে চান নবগঠিত এই রাজনৈতিক দলের উপর। মুজিববাদ বিরোধী এবং আপনার ইন্ডিয়ান
আধিপত্যের যে একটা বাংলাদেশে লক্ষ্য করা যাচ্ছে সেটার বিরুদ্ধে সোচ্চার এই দলটি। এই কারণে আমি এই দলের সমর্থন করি। পূর্বের যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের যে রাজনীতি করার যে ধরন এবং তারা যে রাজনীতি শুধু মুখে করে, মুখে রাজনীতিবিদ বলে, কিন্তু আমরা বাস্তবতায় দেখি যে তারা দেশের মানুষের জন্য কোনো কাজ করে না। তো আমরা চাচ্ছি ওটার পরিবর্তন ঘটুক। জুলাই বিপ্লবের মাধ্যমে যে রাজনৈতিক দল এখন গঠন হতে যাচ্ছে তারা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের সেই মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারবে। আওয়ামী লীগ আর জাতীয় পার্টি ছাড়া দেশের মোটামুটি সব রাজনৈতিক দলকেই আমন্ত্রণ জানানো হয়েছে অনুষ্ঠানে। নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানিয়ে জনগণের আকাঙ্ক্ষা পূরণে জাতীয় নাগরিক পার্টিকে কাজ করার আহ্বান জানান। আমরা এই ধরনের একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা আমরা কায়েমের জন্য 16 বছর লড়াই করেছি। নানা মত পথের মানুষ তারা রাজনৈতিক দল করতে পারে, মত প্রকাশ করতে পারে, এটার জন্যই তো আমাদের এতদিনের সংগ্রাম। এটা গণতন্ত্রের সৌন্দর্য। অন্যান্য সব রাজনৈতিক দলের উচিত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা সংগ্রামে ছিল তাদের মধ্যে আন্তরিকতা, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, পারস্পরিক মত বিনিময় এবং নতুন বাংলাদেশ নির্মাণে চিন্তার ঐক্যের ভিত্তিতে জাতি গঠনে তাদের ভূমিকা রাখা উচিত। এখানে কে বড় আর কে ছোট এটা ম্যাটার নয়। নিজেদের আখের গোছানো নয়, জনগণের প্রত্যাশা পূরণে নতুন রাজনৈতিক দল কাজ করবে বলে আশা নানান শ্রেণী পেশার মানুষের। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। স্বৈরাচার পালিয়ে গেলেও গণতন্ত্র এখনো শঙ্কামুক্ত নয়। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা চলমান। আওয়ামী দোসররা নানা কায়দায় মাথাচাড়া দেওয়ার অপচেষ্টায় লিপ্ত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, ধর্মীয় পরিচয়কে আগামীতে কেউ যাতে হীন স্বার্থে ব্যবহার করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আরিজ আহমেদকে সাথে নিয়ে ইফতেখার রেজার রিপোর্ট। ক্যামেরায় ছিলেন সুমন গোস্বামী। চট্টগ্রামে জন্মাষ্টমী উদযাপন কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় দ্বিবার্ষিক কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশের দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি। গত 17 বছর সনাতন ধর্মের সাধারণ মানুষকে ব্যবহার করা হয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য আগামী জাতীয় নির্বাচন একটি বড় সুযোগ। আপনাদের ধর্মীয় পরিচয়কে ভবিষ্যতে আর যাতে কেউ নিজেদের হীন স্বার্থে ব্যবহার করতে না পারে সে ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকার জন্য আমি বিনীত আহ্বান জানাই। একটি নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য আমাদের সবার সামনে আগামী জাতীয় নির্বাচন একটি বিরাট বড় সুযোগ। এই সুযোগকে কাজে লাগিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য একটি নিরাপদ গণতান্ত্রিক দেশ গড়ার জন্য বিএনপি আপনাদের সমর্থন এবং সহযোগিতা চায়। বাংলাদেশে ইতিহাসের অত্যাচারী শাসক কংসের মতো গণহত্যাকারী স্বৈরশাসক দেশের মানুষের উপর চেপে বসেছিল মন্তব্য করে তিনি আরো বলেন, দেশে এখন স্বৈরশাসন না থাকলেও আওয়ামী দোসররা মাথাচাড়া দেওয়ার অপচেষ্টায় লিপ্ত। দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে গণতান্ত্রিক বীর জনতার গণ অভ্যুত্থানে গত বছরের 5ই আগস্ট বাংলাদেশ ছেড়ে পালায় সেই কংসরূপী এক নৃশংস গণহত্যাকারী স্বৈরাচার। অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দেওয়ার ষড়যন্ত্র কিন্তু ক্রমাগত অব্যাহত রয়েছে। পলাতক স্বৈরাচারের যে দোসর এরা নানা কৌশলে পুনরায় কিন্তু মাথা চাড়া দিয়ে ওঠার অপচেষ্টায় প্রতিনিয়ত লিপ্ত। যতদিন দেশের মানুষের ভোটে নির্বাচিত সরকার গঠিত না হবে গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয় বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা জনগণের প্রতি দায়বদ্ধ সংসদ এবং সরকার যতক্ষণ না গঠিত হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু গণতন্ত্র ঝুঁকি মুক্ত নয়। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। রমজান শুরুর একদিন বাকি থাকলেও এখনও বাজারে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হয়নি। অন্যদিকে রমজানের আগে বেড়েছে মাছ মাংস থেকে শুরু করে লেবুর দাম, তবে স্থিতিশীল রয়েছে ছোলা, চিনি, খেজুর সহ সবজির দাম। বিক্রেতারা বলছেন, এবারে রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল থাকবে আর বাজার মনিটরিং জোরদার করার তাগিদ
ভোক্তাদের। আরাফাত ইসলামের রিপোর্ট। রমজান শুরুর আগে শেষ শুক্রবার হওয়ায় ছুটির দিনের বাজারে ক্রেতা উপস্থিতি তুলনামূলক বেশি ছিল, যার ফলে বেচাকেনা বাড়ার পাশাপাশি বেশ কয়েকটি পণ্যের চাহিদাও বেড়েছে। তবে সরবরাহ ঘাটতির কারণে এখনও সয়াবিন তেলের সংকট কাটেনি বলে জানান বিক্রেতারা। তেলের সংকট খালি মিটা দেবো খালি সংকট আর মিটে নাই পর্যন্ত। এখন সামনেরও যা কী হয় তাও বলতে পারি না। 2-3টা ডিস্ট্রিবিউটার সব ঘর খালি বইরে দিছে। ছোলা, চিনি, বেসন, খেজুর সহ রমজান কেন্দ্রিক নিত্যপণ্যের পর্যাপ্ত আমদানি ও সরবরাহ স্বাভাবিক থাকায় এখন পর্যন্ত বাজারে এসব নিত্যপণ্যের দাম বাড়েনি। গত বছর মনে করেন ছোলা ছিল 130 টাকা 40 টাকা, এখন সেই ছোলা হচ্ছে আপনার 105 টাকা 10 টাকা। খেসারি ছিল 140, এখন 105-10 চলতেছে। গতবার চেয়ে এবার দামও কম, খেজুরও আছে, অ্যাভেলেবেল আছে, কোনো সমস্যা নাই, খেজুরে কোনো ঘাটতি নাই। অন্যদিকে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ব্রয়লার মুরগি, গরু ও খাসির মাংসের দাম। এছাড়া সব ধরনের মাছের দাম কেজিতে 50 থেকে 100 টাকা পর্যন্ত বেড়েছে। ব্রয়লার মুরগি গেছে সপ্তাহে বেচি 190, আজকে বেচতেছি 200 টাকা কেজি, 10 টাকা কেজি বাইশে। দেশি মুরগিটা কেজি 50-60 টাকা বাইশে, কেজি 670। গরুর দাম 10,000 15,000 টাকা বাইরে যায় গরু প্রতি। এখন তো বাইছে মোবাইলের যুগ, সিন্ডিকেটের ব্যবসা। চাহিদা বেশি তো, মালের আমদানি কম, আবার রোজার চান রাই। গত 2 সপ্তাহে 750 করে নিচ্ছি, আজকে ম্যাক্সিমাম জায়গায় 780 যাইতেছে। ক্রেতারা বলছেন ব্যবসায়ীদের অতি মুনাফার প্রবৃত্তি থেকে বেরিয়ে আসার পাশাপাশি বাজার নিয়ন্ত্রণে প্রয়োজন সরকারের কঠোর নজরদারি। রমজানকে কেন্দ্র করে আমরা বিজনেস করব, তা আমাদের সাথে বিজনেস করে আমরা সাধারণ মানুষের যে ভুক্তভোগী। রমজানে কম থাকলে সবার জন্য সুবিধা হয়। আমাদের দেশে তো একটু দাম বেড়ে যায়, কিন্তু এটা ঠিক না। প্রায় সব ধরনের সবজির দাম স্থিতিশীল থাকলেও লেবুর দাম বেড়েছে। প্রতি হালি লেবু 60 থেকে 80 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। যারা বাজারে অন্যায়ভাবে দাম বাড়াবে তাদেরকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। সকালে রাজধানীর বাড্ডায় রমজান উপলক্ষে সুলভ মূল্যে মাছ, মাংস, দুধ, ডিম বিক্রি কার্যক্রমের উদ্বোধন করে এ কথা তিনি বলেন। পুরো রমজান জুড়ে রাজধানীর 25টি স্থানে ড্রেসিং করা ব্রয়লার মুরগি 250 টাকা কেজি, দুধ 80 টাকা লিটার, ডিম প্রতি ডজন 114 টাকা এবং গরুর মাংস 650 টাকা কেজিতে বিক্রি করা হবে বলে জানান উপদেষ্টা। প্রয়োজনে এই কার্যক্রম আরও কয়েকটি এলাকায় বাড়ানো হতে পারে বলে জানিয়ে নিরাপদ খাদ্যপণ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান ফরিদা আক্তার। আর বাজারে নিত্যপণ্যের দাম এখনও স্বাভাবিক হয়নি উল্লেখ করে কোনো ব্যবসায়ী অন্যায়ভাবে দাম বাড়ালে শিক্ষার্থী সহ সাধারণ মানুষকে প্রতিবাদ করারও পরামর্শ দেন প্রাণী সম্পদ উপদেষ্টা। বাজারে অন্যায়ভাবে যারা দাম বাড়াবে তাদেরকে কোনো ছাড় দেওয়া যাবে না। আমরা কিন্তু তাদেরকে সেটা আমরা তুলে ধরবো এবং সেটা আমরা করবো। ধরেন একটা মৎস্য প্রাণী সম্পদের কাজ সরাসরি না, কিন্তু আমরা বাণিজ্য মন্ত্রণালয়, ভোক্তা অধিকার এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিভিন্ন যে আমাদের সরকারের প্রতিষ্ঠান আছে তাদের মাধ্যমেও আমরা চাই যে জনগণ যেন এবার একটা স্বস্তির রমজান পালন করতে পারে। আগামী এক সপ্তাহের মধ্যে বাজারে ভোজ্য তেলের সংকট কেটে যাবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। দুপুরে সাভারের হেমায়তপুরের হরিণধরা এলাকায় বাংলাদেশ বেসিক শিল্প নগরের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার পরিদর্শন শেষে তিনি কথা বলেন। যে সমস্যাগুলো স্পেশালি তেল কেন্দ্রিক যেটা আছে এটা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে এবং 7 দিনের ভিতরেই রমজানের যত ধরনের পণ্য আছে, খেজুর, ছোলা এবং বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো আছে ইনশাল্লাহ 7 দিনের মধ্যে সব জিনিসের দাম ইনশাল্লাহ কমে যাবে। দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছে। লালমনিরহাটে বাস চাপায় চাচা ভাতিজি নিহত হয়েছে। লালমনিরহাট বুড়িমারি মহাসড়কের আদিতমারির স্বর্ণামতি ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় জেলা ও দায়রা জজ আদালতের একটি নিয়োগ পরীক্ষায় অংশ নিতে সকালে মোটরসাইকেলে খাদিজাতুল কোবরা খুশি ও তার চাচা রমজান আলী লালমনিরহাট যাচ্ছিলেন। আদিতমারির স্বর্ণামতি ব্রিজ এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই 2 জন মারা যান। এদিকে সকালে ঢাকা মামা এক্সপ্রেসের মুন্সিগঞ্জের লৌহজংয়ে থেমে থাকা বিকল ট্রাককে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এতে চাকায় পিষ্ট হয়ে চালক নিহত হন। আহত হয় ট্রাক চালকের সহযোগী। আর গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে মাবিয়া বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ। রমজানকে কেন্দ্র করে যাতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম না বাড়ে সেজন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের নেতারা। জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে বিক্ষোভ সমাবেশে এমন মন্তব্য করেন জামায়াত নেতারা। এ সময় মানবতাবিরোধী অপরাধে কারাগারে থাকা জামায়াত নেতা ATM আজহারুল ইসলামের মুক্তির দাবি জানানো হয়। আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান নেতারা। এ সময় তারা চাঁদাবাজদের হাত বদল হয়েছে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জরুরি আহ্বান জানান। এছাড়া রমজানে সিনেমা হল, মদের বার এবং দোকান বন্ধের জন্য জোর দাবি জানান তারা। পরে একটি মিছিল কাকরাইল হয়ে বায়তুল মোকাররমে এসে শেষ হয়। বাজার সিন্ডিকেটে আওয়ামী লীগ ফ্যাসিস্টদের রেখে যাওয়া সিন্ডিকেট এখনো সরকার ভাঙতে পারে নাই। সিন্ডিকেটে ভেঙে দিয়ে সাধারণ মুসল্লিদের নিয়ন্ত্রণের মধ্যে দ্রব্যমূল্য না থাকে, মুসল্লিদের কমিটি করে বাজারগুলোতে আওয়ামী ফ্যাসিস্টদের মোকাবেলা করার সিদ্ধান্ত গ্রহণ করা। আজকে চাঁদাবাজির হাত বদল হয়েছে। ঘাটে ঘাটে পথে পথে চাঁদাবাজরা এখনো সক্রিয় রয়েছে। সুতরাং বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে বর্তমান সরকারকে। ইস্পাহানি প্রিমিয়াম টি খেলার খবর। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পারফরম্যান্স বিবর্ণ, বয়সটাও পক্ষে নেই। মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ শেষ ওয়ানডে খেলে ফেললেন কিনা তা নিয়ে সন্দেহ থাকলেও এটা অনেকটাই নিশ্চিত যে ভবিষ্যৎ পরিকল্পনায় তাদের না থাকার সম্ভাবনাই বেশি। তাদের অনুপস্থিতিতে বাংলাদেশের মিডল অর্ডারে যারা সুযোগ পাবেন তাদের সেরাটা পেতে লম্বা সময়ের জন্য সুযোগ দরকার বলে মনে করেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক রাজিন সালেহ। এছাড়াও খেলোয়াড়দের ব্যক্তিগত প্রস্তুতি নিয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। নিলয় মজুমদারের রিপোর্ট। ওয়ানডেতে বাংলাদেশের মিডল অর্ডারের দায়িত্বটা এক যুগেরও বেশি বয়ে বেড়াচ্ছেন মুশফিকুর রহিম। দলের প্রয়োজনে খেলেছেন 4-5 এমনকি 6 নম্বর পজিশনেও। ব্যাটিংয়ের ক্রম পরিবর্তন হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের বেলাতেও। নিয়মিত 6-7 খেললেও 2015 বিশ্বকাপে 4 খেলে পেয়েছিলেন সাফল্য। দুইজনের বিদায়ে যে শূন্যতা তৈরি হবে বাংলাদেশের মিডল অর্ডারে, সেই শূন্যতা পূরণে ব্যর্থ হলেও নতুনদের টানার সুযোগ দেওয়ার পক্ষপাতী বাংলাদেশের সাবেক অধিনায়ক রাজিন সালেহ। 3-4-5-এর যে জায়গাটা আমরা এখনো স্টিল স্ট্রাগল করছি। যারা ইয়াং প্লেয়ার আছেন তাদেরকে ওই অপরচুনিটি দিতে হবে। যারা সিনিয়ররা খেলেছেন, অনেক পারফর্ম করেছেন অবশ্যই, কিন্তু জুনিয়র প্লেয়ারদেরকে ওই অপরচুনিটি দিতে হবে যে রেডি করার জন্য। যারা আপকামিং প্লেয়ার আছেন তাদেরকে ওই সময়টা দেওয়া দরকার। এবং আমি মনে করি যে আমরা যারা কোচ এসেছি, যারা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছি, আমি মনে করি আমাদের এক্সপিরিয়েন্সটা তাদের সাথে শেয়ার করা যাবে যে কীভাবে আমরা ইন্টারন্যাশনাল খেলেছিলাম এবং তুমি কীভাবে খেলে ইন্টারন্যাশনাল ক্রিকেটটা তোমার জন্য একটু ইজি হতে পারে। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।